চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চার্জশিটের শুনানি আজ চিন্ময় দাস সহ অভিযুক্ত ৩৮ জন। সাতাশ বছর বন্ধ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, দাবির মুখে কমিটি গঠনে ছাত্র সংগঠনের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে ছবি প্রদর্শনীর নামে মেলা, প্রকৃত প্রেমীদের ক্ষোভ, সমস্যা দেখছেন না মেয়র। টাঙ্গাইলে ৯৯টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৫০টির অস্তিত্ব নেই, বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলছে স্বাস্থ্য বিভাগ। ভোলায় ১০০ ভরির বেশি স্বর্ণ নিয়ে উধাও জুয়েলার্স ব্যবসায়ী, পুলিশি সহায়তা না পাওয়ার অভিযোগ গ্রাহকের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি জানসিন জ্যোতিকা। চট্টগ্রাম আদালতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটের শুনানি। চার্জশিটের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত ভবন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, শুনানি কখন শুরু হবে এবং এই মামলার বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা দেখছি যে আদালতের যে এজলাস, সেই এজলাসের সামনে মধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা পুলিশ কর্মকর্তা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে ধরা হয়েছে। আমরা যেটি জানি যে এটা চট্টগ্রামে একটি অত্যন্ত আলোচিত এবং চাঞ্চল্যকর একটি মামলা, কারণ আদালত পাড়ায় প্রথমবারের মতো এমন একটি ঘটনা ঘটে যেখানে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আদালত পাড়ার ভেতরেই। এবং এই ঘটনাটি গত বছরের নভেম্বরের শেষে হয়েছিল, যেটির প্রেক্ষিতে ৩ দিন পর আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন তিনি একটি হত্যা মামলা দায়ের করেছিলেন চট্টগ্রামের কোতোয়ালি থানায়। সেখানে ৩১ জনকে আসামি এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা ধরে একটি মামলা তিনি করেছিলেন। এবং সেই মামলার প্রেক্ষিতে গত মাসে অর্থাৎ জুলাইয়ের ১ তারিখে পুলিশ অভিযোগপত্র দেন এবং সেই অভিযোগপত্রে ৩৮ জনকে আসামি করা হয়েছিল, যার মধ্যে সেখানে পুলিশ আসলে ২৮ জনকে এজাহার নামে এবং বাকি ১০ জনকে তদন্ত সাপেক্ষে আসামি করা হয়। এবং পরবর্তীতে অর্থাৎ প্রথমে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা না হলেও তদন্ত কর্মকর্তা পরে চিন্ময় কৃষ্ণ দাসকে এই হত্যা মামলায় সংযুক্ত করেন। তার কারণ হিসেবে তিনি বলেন যে আসলে এই হত্যা বা এই আদালত পাড়ায় যে ঘটনাটি ঘটেছিল সেটির পিছনে চিন্ময় কৃষ্ণ দাসের এক ধরনের উস্কানি ছিল, কারণ তিনি তখন প্রিজন ভেনে আটকে থেকে তার ভক্তদেরকে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ধাবিত করেন। তার সেই কারণেই আসলে এই উস্কানিদাতা হিসেবে তিনি এই তদন্ত কর্মকর্তা চিন্ময় কৃষ্ণ দাসকে অন্তর্ভুক্ত করেন। এবং আমরা যেটি জানি যে এই মামলায় এখনও পর্যন্ত আটক রয়েছেন ২০ জন এবং পলাতক রয়েছে ১৮ জন। এবং মূলত আজকে যে অভিযোগপত্রের যে শুনানি হবে সেটি মূলত করা হয় আসলে আদালতের পক্ষ থেকে এই অভিযোগপত্রটি নিয়ে যাচাই বাছাই করা হবে, এই অভিযোগপত্রটি আসলে গ্রহণযোগ্য কিনা সে বিষয়টি আদালত খতিয়ে দেখবে। এবং চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ, ৬ষ্ঠ যে আদালত, সেই আদালতের মাধ্যমে তিনি আজকের এই শুনানিটি করবেন। এবং আমরা যেটি জানি যে এখানে যারা জামিনে আছেন তারা উপস্থিত থাকবেন, পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং বাদী পক্ষের বক্তব্য তারা যেমন শুনবেন তেমনি আসামি পক্ষের বক্তব্য তারা শুনবেন। এবং আমরা যেটি জানি যে আসলে এই মামলাটির কারণে চট্টগ্রাম আদালতে এক ধরনের নিরাপত্তাও সবসময় থাকে এবং আজকেও কিন্তু আমরা দেখেছি পুলিশের নিরাপত্তা আছে। তবে যারা আসামি আছে তাদেরকে কিন্তু আজকে এখানে উপস্থিত করা হবে না, পুলিশ এমনটি জানিয়েছে। আর যারা আইনজীবী আছেন তারা আমাদের বলেছেন যে আজকের এই অভিযোগপত্র যদি আদালত গ্রহণ করেন তাহলে এই মামলার একটি বড় ধরনের অগ্রগতি হবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সবশেষ। চট্টগ্রাম আদালত ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফায়সাল করিম। দীর্ঘ ২৭ বছরেও হয়নি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন, যা শিক্ষার্থীদের মাঝে জন্ম দিয়েছে গভীর আক্ষেপ। তবে সাম্প্রতিক আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করায় শাকসু নির্বাচন নিয়ে আবারও আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। যদিও নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে বিতর্ক, তবুও নির্বাচনের অপেক্ষায় পুরো ক্যাম্পাস। অনিল পালের ক্যামেরায় সন্দীপন শুভর প্রতিবেদন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র 6 বার অনুষ্ঠিত হয়েছে শাকসু নির্বাচন। সর্বশেষ নির্বাচনটি হয়েছিল 1997 সালে। দীর্ঘ সময়েও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের যেন আক্ষেপের শেষ নেই। জুলাই গণ অভ্যুত্থানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 9 দফা দাবির অন্যতম ছিল শাকসু নির্বাচন। গণতন্ত্র চর্চা, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে শাকসু নির্বাচনের দাবি তুলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র নির্বাচন প্রয়োজন, আমরা শাকসু চাই যেখানে কিনা নেতৃত্বের গুণাবলী ঘটবে, নিরপেক্ষ একজন প্রতিনিধি হতে হবে। সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে ছাত্ররা প্রতিনিধি উঠে আসুক। ছাত্রদের অধিকারের লক্ষ্যে, ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য, ছাত্রদের যে নিয়মতান্ত্রিক অধিকার এবং তারা যে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচনই হতে পারে সবকিছুর একমাত্র সমাধান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শাকসু নির্বাচনের লক্ষ্যে গেল মাসের 13 জুলাই গঠিত হয় 8 সদস্য বিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি। এতে কিছুটা স্বস্তি এলো কমিটি গঠনের পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের। শাকসু নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তারা কখনো ছাত্রদলকে ইনভাইট করে নাই এবং তারা প্রশাসনের সাথে আলাদাভাবে বসে ওরা শাকসু নিয়ে কথা বলতেছে। তো এটা কি আসলে প্রশাসনের প্রশাসন কি কোনো একটা সংগঠনকে আলাদাভাবে পাইলটি দিচ্ছে কিনা, এটা ভাবার বিষয়। সবার প্রাণের দাবি যে শাকসু আবার নতুন করে গঠন হবে, এজন্য প্রশাসন আমরা দেখতে পেয়েছি গতকাল একটা কমিটি হয়েছে। তো আশা করি আমরা ছাত্রদের যে দাবি সে দাবি আদায় হবে এবং ছাত্র শিবির বরাবরের মতো দাবি জানিয়ে আসছে এবং ছাত্র শিবির সবসময় চায় শিক্ষার্থী বান্ধব দাবিগুলো আদায় করতে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে। ছাত্র সংসদ নির্বাচনটা আসলে ক্যাম্পাসের যারা অংশীজন আছে, ক্লাবগুলো হোক কিংবা নানা ব্যক্তি মানুষ হোক, তাদের সাথে আসলে আলাপ করে হচ্ছে যে এই দিক দিয়ে এগোনো উচিত বর্তমানে প্রশাসনের। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতেই নির্বাচনের আয়োজন করতে চান তারা। শাকসুর প্রবিধিগুলো দেখার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে, অলরেডি কমিটি কাজ শুরু করেছে। তারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, আমাদের ছাত্রদের সাথে কথা বলে নিয়ম কানুনগুলো সবগুলো দেখে সুন্দর একটা সাজেশন দিবে। দেওয়ার পর আমরা শাকসু নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো, কখন কিভাবে এটাকে দেওয়া যায়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাস ফিরে পাবে তার নতুন নেতৃত্ব। আর গণতন্ত্র চর্চায় এক ধাপ এগিয়ে যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। সন্দীপন শুভ, এখন সিলেট। সবুজে খোলামেলা পরিবেশে চট্টগ্রাম নগরবাসীর অবসর সময় কাটে বিপ্লব উদ্যানে। কিন্তু স্বস্তির সেই জায়গায় এবার বসছে 15 দিনের জুলাই বিজয় মেলা। মেয়রের দাবি, দেয়া হয়েছে জুলাইয়ের ছবি প্রদর্শনীর অনুমতি, কিন্তু বসানো হচ্ছে নাগরদোলা সহ অস্থায়ী দোকানপাট। বাণিজ্যিক স্থাপনায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিসর্গপ্রেমীরা। কাজী মাহফুজের প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র 2 নম্বর গেট এলাকায় ঐতিহাসিক বিপ্লব উদ্যান থেকেই 71 সালে দেশবাসীকে যুদ্ধে যোগ দেওয়ার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান, যা নগরবাসীর কাছে এখন অবসর বিনোদনে অন্যতম পছন্দের জায়গা। প্রতিদিন বিকেলে বা ছুটির দিনে অসংখ্য মানুষ এখানে আসেন সময় কাটাতে। কিন্তু ঐতিহাসিক এই উদ্যানের দিকে সেন দৃষ্টি পড়েছে কুচক্রীদের। সাবেক মেয়র আজম নাসিরের সময় গাছ কেটে সর্বপ্রথম করা হয় দোকানপাট, রেস্টুরেন্ট। এরপর মেয়র রেজাউল করিমের সময় আরেক দফা ভাঙা গড়া হয় উদ্যানের। সম্প্রতি আবারও টিনের বেড়া আর ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে উন্মুক্ত জায়গাটি। ভেতরে খোলা জায়গায় বসানো হয়েছে নাগরদোলা, সাম্পান, ড্রাগন ট্রেন। গড়ে তোলা হচ্ছে 35টি অস্থায়ী দোকান। এভাবেই নগরবাসীর প্রশান্তির জায়গায় চলছে জুলাই বিজয় মেলার প্রস্তুতি। ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর ব্যানারে আয়োজন করা হচ্ছে 15 দিন ব্যাপী এই মেলা, যার অনুমতি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসীর অবসর বিনোদনের জায়গায় মেলার অনুমতি দেয়ায় ক্ষোভ জানিয়েছেন উদ্যানে ঘুরতে আসা নিসর্গপ্রেমীরা। মেলার আয়োজকদের দাবি, 2 লাখ টাকা দিয়ে সিটি কর্পোরেশন থেকে মেলা আয়োজনের অনুমতি নিয়েছেন তারা। বিপ্লব উদ্যানটা হচ্ছে একটু খোলামেলা জায়গা ছিল, আমরা যে কোনো জায়গা থেকে এসে বসতে পারতাম, কারোর জন্য অপেক্ষা করতে পারতাম। হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হবে, কিন্তু 20 দিনের জন্য মানুষ ঘুরবে কোথায়? এখানে অনেক মানুষ সন্ধ্যার পরে অনেক মানুষ একটু টাইম পাস করতে আসে, কিন্তু ওইটা আর হবে না। এখন দেখা যাবে এই যে ওপেন যে জায়গাটুকু থাকবে এটা অনেক বেশি ভরাট হয়ে যাবে। মানুষজন বিকালবেলা ঘুরতে ঘুরতে আসে, ইয়ে করে বেড়ায়,
আমার মনে হচ্ছে যে এটা কন্টিনিউ হওয়া উচিত না। ভালো আলো বাতাস তো চলতে সব কিছু গেরো দিয়েছে না, এখানে আলো বাতাসের অসুবিধা হচ্ছে। আর সুস্থ মানসিকতা মানুষকে আসবে এখানে। এই জন্য থাকছে সাংস্কৃতিক, আপনার বাচ্চাদের শিশু পার্ক, বিনোদন, আর হচ্ছে যে আপনার জামদানি শাড়ি, দেশীয় পণ্য, তাঁতবস্ত্র। ঐতিহাসিক উদ্যান ও উন্মুক্ত সবুজ স্থানে বাণিজ্যিক মেলার অনুমতি দেয়ায় ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ। আগের মেয়র যে পথে হেঁটেছেন, বর্তমান মেয়রও সেই ভুল পথে হাঁটছেন বলে অভিযোগ তাদের। যিনি অনুমতি দিয়েছেন, যারা করছেন, দুই পক্ষই ক্ষমতার অপব্যবহার করছেন, অন্যায় করছেন। এটা একটা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির পর্যায়ে পড়ে। এটা জঘন্যতম অপরাধ। আমরা এটা তীব্র ঘৃণা জানাচ্ছি এই কাজটাকে। আমরা আশা করব যদি মিনিমাম বিবেকবোধ থাকে, আজকের এই জায়গা থেকে আবার ব্যাক করার কথা। এদিকে মেয়রের দাবি, জুলাই আগস্টের ছবি প্রদর্শন করবে বলাই অনুমতি দেওয়া হয়েছে। অন্য কোনো ধরনের মেলা আয়োজনের সুযোগ নেই। জানান, 1 মাস পর মাঠে গ্রিন পার্ক নির্মাণের কাজ শুরু হবে। আরও 1 মাস পরে পার্কের কাজ শুরু হবে। কাজে এই যে 1 মাস যদি সিটি কর্পোরেশন একটা জুলাই আগস্টের স্মৃতি সম্বলিত ফটোগুলো দিয়ে ফটো এক্সিবিশন প্লাস বাচ্চাদের এটা বিনোদনের জন্য একটা মেলা করে দেয়, তাহলে দোষের কোথায়? আমি কোনো দোষের দেখি না, কারণ আলটিমেটলি জায়গাটা তো পড়ে আছে। একবার মেলার আয়োজন করা হলে বিভিন্ন সংগঠন অনুমতি নিয়ে বছর জুড়ে একের পর এক মেলা আয়োজন করে মাঠটি বেদখলের পায়তারা করবে বলে শঙ্কা নগরবাসীর। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে বগুড়ায় গণশুনানির আয়োজন করেছে দুদক। সেবা বঞ্চিত জনসাধারণ কমিশনের সামনে তুলে ধরছেন তাদের অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের টিটু মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, গণশুনানির এই উদ্যোগ দুর্নীতি রোধে ঠিক কতটা ভূমিকা রাখবে এবং এই উদ্যোগকে জনসাধারণ ঠিক কিভাবে দেখছেন আমাদের জানাবেন। যথিকা, দুর্নীতি দমন কমিশনের যারা এখানে রয়েছেন তারা বলছেন যে জনসচেতনতা বৃদ্ধিতে এবং দুর্নীতি প্রতিরোধে এই আজকের এই গণশুনানি খুবই ব্যাপক ভূমিকা পালন করবে আসলে এ ধরনের কাজে। বগুড়া সদরের যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আর্থিক এবং ব্যাংক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে যে দুর্নীতিগুলো রয়েছে আজকে এখানে যারা এসেছেন তারা সবাই সেবাগ্রহীতা। এখানে সেবাগ্রহীতারা যে অভিযোগ করছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে এখানেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং যারা সেবা বঞ্চিত রয়েছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন দপ্তরে যারা সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন তাদের সেই হয়রানির ঠিক সেই কারণগুলো অনুসন্ধান করা হচ্ছে এবং এখানেই তা নিষ্পত্তি করা হচ্ছে, সমাধান করা হচ্ছে। এখানে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল মোমেন, যিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এবং জেলার প্রশাসক রয়েছেন হোসনা আফরোজ। এছাড়া যে সরকারি, আধা সরকারি যে অফিসগুলো রয়েছে, অফিস প্রধানরা রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এখানে, তাদের সামনে সেবাগ্রহীতারা আসলে তাদের সমস্যা এবং হয়রানি, এছাড়া সেবা পেতে যে সমস্যাগুলো ছিল সেগুলো তুলে ধরছেন। এখানে এইভাবেই তারা সেবা পাচ্ছেন এবং তারা বলছেন যে এইভাবে যদি গণশুনানির আয়োজন করা হয় সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের একটি জবাবদিহিতার আওতায় আসবেন, তাদের জবাবদিহিতা বাড়বে। সুতরাং দুর্নীতি অবশ্যই কমবে এমন মনে করছেন সাধারণ মানুষ। আর এখানে যারা এসেছেন তাদের আসলে এখানে জনসমাগম হওয়ার জন্য এবং এই অভিযোগগুলো অনেক আগে থেকেই, সপ্তাহখানেক আগে থেকে দুর্নীতি দমন কমিশন নিয়েছেন এবং তাদের এখানে সমাগম করার জন্য, এখানে আসার জন্য ব্যাপক প্রচারণাও চালিয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এই গণশুনানির খবর 7 দিন আগে থেকে জানানো হচ্ছে এবং সাধারণ মানুষকে এখানে ডাকা হচ্ছে, তাদের যে সমস্যাগুলো তারা যেন এখানে উত্থাপন করেন। এইভাবে যে অভিযোগগুলো নেওয়া হচ্ছে, এই অভিযোগগুলো এখানে সরাসরি যেগুলো সমাধান করা সম্ভব সেগুলো সমাধান করে দিচ্ছেন এবং যেগুলো সমাধান করা সম্ভব না সেগুলো সময় নিয়ে ঠিক কোন সময়ে সমাধান করে দিবেন সেটি এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সবার সামনে সেটি বলে দিচ্ছেন যে অমুক সময়ে অফিসে আহ্বান করছেন, তাদেরকে ডাকছেন এবং সেখানে গেলে অফিসে সমাধান করে দিবেন, এমন কথা বলছেন কর্মকর্তারা এখানে যারা রয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অবশ্যই হবে এই ধরনের গণশুনানির
অনুষ্ঠানটির মাধ্যমে। আর টিটু মিলনায়তনে এই যে আয়োজন করা হয়েছে, এরকম আয়োজন আসলে সাধারণ মানুষ চান আরও বিভিন্ন সময় এরকম আয়োজন করা হোক। এরকম আয়োজন খুব কম হয়ে থাকে এমনটি জানিয়েছেন আমাদেরকে সাধারণ মানুষ। সেবা প্রাপ্তিতে যারা হয়রানির শিকার হয়েছেন তারা এখান থেকে সেবা নিয়ে আজ ফিরবেন। এই ছিল আমার কাছে বগুড়ার গণশুনানি থেকে সব শেষ খবর। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে রিফাত রহমান। রিফাত, বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা কি বলছেন এবং মহাসড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে 9টি বছর পার হয়েছে, কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখনো তাদের যে নিজস্ব ক্যাম্পাস সেটি কিন্তু পায়নি, যে কারণে আসলে তাদেরকে সাদাতপুরের দুটি বাড়ি এবং একটি বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো মহিলা কলেজ এবং একটি কলেজের রুম ভাড়া করে কিন্তু এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া হচ্ছে, যে কারণে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য তারা আন্দোলন করে আসছেন। এই চলতি আন্দোলনও প্রায় গত মাসের 26 তারিখ থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং প্রতিদিনই কিন্তু তারা লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আমরা দেখেছি যে বিক্ষোভ পাশাপাশি মহাসড়ক অবরোধ এবং মহাসড়ক অবরোধ করেও কিন্তু তারা প্রতীকী ক্লাস করেছে মহাসড়কে। এরপর কিন্তু আজ এই সকাল 11টায় তারা কিন্তু এই উত্তরবঙ্গের যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি অবরোধ করে এবং 11টায় এই অবরোধ করার পর থেকে কিন্তু ঢাকা উত্তরবঙ্গের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। সকাল থেকে আসলে শিক্ষার্থীরা এই মহাসড়কে অবস্থান নিয়েছে এবং ঠিক 11টার সময় তারা মহাসড়কে নেমে পড়ে এবং মহাসড়কের যে ঢাকা উত্তরবঙ্গ লেন রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেন রয়েছে, দুটি লেনই কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, যে কারণে এই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মহাসড়কের দুই পাশে দীর্ঘ একটি যানজটের তৈরি হয়েছে। পাশাপাশি যারা উত্তরবঙ্গ গামী এবং ঢাকাগামী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আসলে এই যে অবরোধ কর্মসূচি, এই অবরোধ কর্মসূচি থেকে আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন যে দীর্ঘ 9 বছরেও কিন্তু তাদের এই স্থায়ী ক্যাম্পাসের যে দাবি সেটি পূরণ হয়নি। পাশাপাশি এই 9 বছরে প্রায় 9,200 কোটি টাকা ডিপিপি কিন্তু সংশোধন করতে করতে বর্তমানে 519 কোটি টাকা ডিটিপি কিন্তু জমা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেটি অনুমোদন করেছিল। অনুমোদন করে একনেকে অনুমোদনের অপেক্ষা রয়েছে। তবে একনেকে যাওয়ার পর আসলে কি কারণে তাদের এই ক্যাম্পাসের যে ক্যাম্পাস নির্মাণের যে বাজেট সেটি আসলে পাস হচ্ছে না, সেই কারণ তারা জানতে যাচ্ছে। পাশাপাশি এই যে দীর্ঘসূত্রিতা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়েও বাস্তবায়ন করা হচ্ছে না, যে কারণে কিন্তু তারা এই আজকে কঠোর কর্মসূচি তারা নিয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। পাশাপাশি জামাত ইসলামীকে আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে তারা মহাসড়কে তাদের সাথে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং এই যে অবরোধ কর্মসূচি এটি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই মহাসড়কে কিন্তু আরো যানজটের সৃষ্টি হবে এবং ঢাকা উত্তরবঙ্গের এটা প্রাণ বলা যায় যে এই বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কে আসলে যত দীর্ঘস্থায়ী হবে এই অবরোধ ততই কিন্তু যানজটের পরিমাণ বাড়বে এবং মানুষের ভোগান্তি বাড়বে। তো জ্যোতিকা, এই ছিল মহাসড়ক অবরোধের আমার কাছে সবচেয়ে। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। টাঙ্গাইলের 12টি উপজেলার 99টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 50টিরই অস্তিত্ব নেই। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের কয়েক লাখ মানুষ। স্থানীয়রা বলছেন যে কেন্দ্রের স্থাপনা আছে সেগুলো জরাজীর্ণ। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ভবন নির্মাণ ও চিকিৎসক বরাদ্দ পেলে শুরু হবে কাজ। কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। টাঙ্গাইলের সখীপুরে 6টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 2টিরই নেই কোনো অস্তিত্ব। জরাজীর্ণ 4টি উপস্বাস্থ্য কেন্দ্রে 4 জন মেডিকেল অফিসার থাকলেও 3 জন দায়িত্ব পালন করছেন অন্য জায়গায়। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনপদের লক্ষাধিক মানুষ। শুধু সখীপুরেই নয়, এমন চিত্র জেলা জুড়ে। স্থানীয়রা বলছেন যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে দীর্ঘদিন সেগুলোরও তেমন কোনো সংস্কার হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। চিকিৎসার জন্য অনেক দূরে যেতে বাধ্য হচ্ছেন তারা। উপস্বাস্থ্য কেন্দ্র মেরামতের পাশাপাশি চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি ভুক্তভোগীদের।
এইখান থেকে যদি মেডিসিন পায়, এনে যদি হাসপাতাল হয়, আমি মনে করি এই হাসপাতালটা জনসাধারণের জন্য খুবই উপকার হবে। একজন শিশু অসুস্থ, তার রোগ হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তার অনেক দূরে যাইতে হইতো না, যাতায়াত ব্যবস্থাও ভালো না গ্রাম অঞ্চলে, আপনারা জানেনই, তারা এই কাছে থেকে ওষুধ পাইতো। উপস্বাস্থ্য কেন্দ্রটা আমার এই জায়গায় দিলে, হাতিবান্ধা এনারে দিলে আমার খুব ভালো হয়, আমরা হলো সেবাটা ভালো করতে পাই। এটা অনুরোধ সরকারের কাছে, এটা এই হাসপাতালটা যেন অনেক বড় হয়, উন্নত হয়। পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসাররা জানান, সাধারণত উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধসহ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন রোগীরা, কিন্তু নানা সংকটে ব্যাহত হচ্ছে সেই সুবিধা। এখানে যদি আরেকটা ভালো একটা প্রতিষ্ঠান থাকতো বা একটা উপস্বাস্থ্য কেন্দ্র যদি থাকতো পাশাপাশি, তাহলে হয়তোবা যদি থাকতো তাহলে হয়তোবা আমরা এই চাপটাকে আমরা খুব সহজে সামলায় নিতে পারতাম। সামান্য পরিমাণে কিছু ওষুধ আসে, আর হেলথের সাথে এটা যদি আমাদের আরও অ্যাড হতো তাহলে আরও একটু বেশি পরিমাণের ওষুধ দিয়ে আমরা রোগীদের সেবা দিতে পারতাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সখীপুরে 6টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে 2টিতেই নেই কোনো স্থাপনা। তবে জনবল সংকট থাকলেও স্থানীয়রা স্বাস্থ্যসেবা পাচ্ছেন বলে দাবি এই কর্মকর্তার। স্থাপনা না থাকার বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন বলেন, শুধু উপস্বাস্থ্য কেন্দ্রেই নয়, স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট রয়েছে। পরবর্তী বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ঘাটতি পূরণ হবে। 4টা সাব সেন্টারের দেখা যাচ্ছে যে আমাদের 4 জন মেডিকেল অফিসার পোস্টেড ছিলেন, তার মধ্যে 3 জন হচ্ছে ডেপুটেশনে বিভিন্ন হাসপাতালে আছেন, তারা আমাদের এখানে নেই এখন। তো একজন আছেন, তিনি হচ্ছে যেহেতু আমাদের ডাক্তার সংকট শুধুমাত্র তো আমাদের এখানে না, সব জায়গায়, তো আমাদের হাসপাতালও তো আসলে ফোকাসটা দিতে হয়। তো এই হাসপাতালে আমাদের ইমার্জেন্সি ডিউটি করার জন্য কিন্তু আমাদের ওই সাব সেন্টারের ডক্টর একজন, তিনিও কিন্তু এখানে ডিউটি করেন। তো এইভাবেই হচ্ছে আমরা চালাচ্ছি। আমরা ঘাটতির চাহিদা পাঠিয়েছি এবং কিছু পোস্টিং হচ্ছে, এটা ডিজি হেলথ মানে স্বাস্থ্য অধিদপ্তর জানে। আর আসলেই সারা বাংলাদেশের সংকট, চিকিৎসক দেবে কোথা থেকে, এই জন্য হয়তো পরবর্তী বিসিএসে নিয়োগটা হলে আমরা এই ঘাটতি কিছুটা হলেও করতে পারবো, কভার করতে পারবো। জনশুমারি অনুযায়ী টাঙ্গাইলে প্রায় 41 লাখ মানুষের বসবাস, যাদের বেশিরভাগই গ্রামাঞ্চলে বসবাস করেন। তাই সরকারের কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নির্মাণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি তাদের। এখন টাঙ্গাইল। কিশোরগঞ্জে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওয়াকফ প্রশাসনের আওতায় এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে। পাগলা মসজিদের আয়তন হচ্ছে 5.5 একর। তো আর কিছু জায়গা ওনারা কিনবেন, কমপ্লেক্সের এই দেওয়ালের বাইরে কবরস্থানও আছে। তো 10 তলা বিশিষ্ট একটা ভবন হবে। এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। প্রথম, অনাথ এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া, তারপরে একটা আইটি সেকশন, এগুলো থাকবে। অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে, দৃষ্টিনন্দন মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এর জন্য 50 থেকে 60 কোটি টাকা খরচ করার জন্য কমিটি তৈরি আছে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90 কোটি 64 লক্ষ টাকা জমা আছে এবং 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। এবং আজকে আমরা এক্সিকিউটিভ বডির সাথে আলোচনা করেছি, যেহেতু এই 12 জন কর্মকর্তা সরকারি কর্মকর্তা, ওনাদের নিজস্ব জুরিসডিকশন আছে, নিজস্ব ওয়ার্কস আছে, ওনাদের আন্ডারে একটা সাব কমিটি গঠন করা হবে। আলেম ওলামা ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে ওনারা দৈনন্দিন যে ছাগল, গরু, কোরআন শরীফ আর বিভিন্ন খাদ্যদ্রব্য আসে, এগুলো বিকেলবেলা নিলাম হয়। এই নিলামে ওই সাব কমিটির লোকেরা থাকবেন, ওনারা মিটিং করে এগুলো সিদ্ধান্ত নেবেন এবং কোনো সিন্ডিকেট যাতে
এই পবিত্র মসজিদের গরু ছাগল দান নিয়ে যেন সিনেমারি খেলতে না পারে, এই জন্য ওই সাব কমিটি ওনারা দেখভাল করবেন। এবং মাদ্রাসায় 145 জন ছাত্র আছে, 8 জন শিক্ষক আছে, 15 জন আছেন একেবারে অনাথ। ওনাদের মানসম্মত লেখাপড়ার এই ব্যাপারটুকু সাব কমিটির সদস্যরা দেখভাল করবেন। এটা কিশোরগঞ্জে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন শেষে বক্তব্য রাখছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভোলার বোরহানউদ্দিনে এক স্বর্ণের দোকান মালিকের প্রতারণার শিকার উপজেলাবাসী। মনির জুয়েলার্স নামের দোকানে গচ্ছিত রাখা শতাধিক ভরি স্বর্ণ নিয়ে উধাও হয়ে গেছেন দোকান মালিক। নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ নেই গত কয়েকদিন ধরে। আর স্বর্ণ ফেরত না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে 2 শতাধিক পরিবারের। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের রাশিদা বেগম 5 বছরের মেয়ের হৃদরোগ চিকিৎসায় স্থানীয় মনির জুয়েলার্স থেকে 12 আনা স্বর্ণ জমা রেখে নিয়েছিলেন 25,000 টাকা। তবে টাকা পরিশোধ করলেও স্বর্ণ ফিরিয়ে দেওয়ার আগেই গেল 21শে জুলাই থেকে উধাও দোকান মালিক মনির। হাতে কাগজ নিয়ে দোকানের সামনে অসহায় ভুক্তভোগী রাশিদা। 25,000 টাকা নেওয়ার পরে আমি আর ঢাকা যাইনি, হয়তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর যাইতে পারিনি। তাই টাকাটা আমি গত মঙ্গলবারে দিয়ে জমা দিছি হের কাছে। টাকাটা দেওয়ার পরে হ্যাঁ বলছে যে আপা আপনি কাঠ নিয়ে বাসায় চলে যান, আমি আপনার 2 দিন পরে জিনিস দিব, বলার থেকে জিনিস আনিয়া আপনারে দিব। পরে আর হের পরে যখন আমি আসছি আইসা শুনি যে হে নাই, ফলাই গেছে গে। সবার সামনে সবার আলোচনা করতেছে যে হে নাই, মনির স্বর্ণকারে ফলাইছে। শুধু রাশিদা বেগমই নয়, এই ব্যবসায়ের সাথে লেনদেন করে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের অনেকেই। তাদের দাবি 100 ভরির বেশি স্বর্ণ জমা ছিল মনিরের দোকানে। স্বর্ণ কেনাবেচার পাশাপাশি চালাতেন গহনা জমা রেখে চড়া সুদে টাকা ধার দেওয়ার ব্যবসা। কিছুদিন আগে হঠাৎ দোকান বন্ধ করে এলাকা ছাড়েন মনির। থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। তবে বোরহানউদ্দিনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনিরের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। ঠিক করিও থুইয়া দিমু আর আপনার বাহি 25,000 টাকা লইয়া আইবেন, আই আপনার জিনিস লইয়া যান। বুধবারে বিকাল আইছি, আমি বিকাল আইয়া দেই কালাও মারা। মনির আমি তো টাকা ঢোকাইছি, তুমি যেই কয়টিয়া ভাইবা আমি সেই কয়টিয়া ঢোকাইছি। 15 দিন কার তুমি আমার জিনিস আনো, কয় আমনে বিয়ালে আইন। বিয়াল আমনে সন্ধ্যার সময় আইছি, সন্ধ্যার সময় আইয়া দেই মনিরিয়ায় ফলাইয়া ভাগছে। ওর কাছে আমি সামান্য কিছু টাকা নিছি এবং আমি ওরা টাকা ওই দিয়ে দিছি। এই সেই টাকার রিসিপ্ট, টাকা দিয়ে দিছি। আমার স্বর্ণ দিবে কয়া ও আজকাল করতে করতে ঘুরে আমার টাকাও দেয় নাই, প্লাস জিনিসও দেয় নাই। প্রশাসনের কাছে আবেদন আনিয়া আমাকে এই জিনিসটি আমাকে হেফাজত করে যার পৌঁছে দেব। পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার করে ভুক্তভোগীদের স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জেলা জুয়েলার্স মালিক সমিতির। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার। উনি আমাদের সমিতির সদস্য নয়, কিন্তু তারপরেও ব্যবসা করতেছে। এখন এটা আমরা যখন শুনলাম ঘটনাটা, শোনার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করেছিলাম তাকে কিভাবে ধরে আনা যায় বা কিভাবে কি করা যায়, কিন্তু আমরা তার অনেক জায়গায় আমরা চেষ্টা করেছি, তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সেটা খতিয়ে দেখে যদি কোনো কেউ দোষী হয়, আপনি যার বিরুদ্ধে অভিযোগটা আনলেন, যদি সে অপরাধী হয় অবশ্যই আইনগতভাবে আমরা দেখব এবং আইনের মাধ্যমে যে সাজা প্রাপ্য সেটা আমরা অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করব। গত 25শে মে ভোলা সদর উপজেলার জংশন বাজারে গ্রাহকের 500 ভরি স্বর্ণ ও 50 লাখেরও বেশি টাকা নিয়ে উধাও হয় আরেক জুয়েলারি ব্যবসায়ী সোহাগবালা। এবার বোরহানউদ্দিনের 100 ভরি নিয়ে লাপাত্তা মনির। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপরতার আশা ভুক্তভোগীদের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এখন জনপদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের চিকিৎসা খাতে জনদুর্ভোগ ও কাঠামোগত অব্যবস্থাপনা সহ নানান দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা কি দাবি জানাচ্ছেন এবং যানজটের কারণে সেখানে ভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আজকে 14তম দিন চলছে
ঢাকা বরিশাল মহাসড়কের উপর বসে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আসলে আন্দোলন করছে বরিশালে যারা এই যে স্বাস্থ্য সংস্কার দাবিতে আন্দোলন করছে। কেবলই শুরু হয়েছে। আমরা যেটা দেখছি আজকে কিন্তু অবরোধ ঠিক সঠিকভাবে বলা যাবে না, তবে মহাসড়কের মাঝখানে তারা বসে আন্দোলন করছে। আজকে আমরা দেখছি যারা আন্দোলনকারী তারা এখানে উপস্থিত হবার অনেক আগেই সেনাবাহিনী এবং পুলিশের অসংখ্য সদস্য এখানে হাজির হয়েছে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আইন শৃঙ্খলা রক্ষা এবং স্বাভাবিক থাকে, সাথে একই সাথে যানবাহন চলাচল যেন কোনোভাবে বন্ধ না হয়, এই বিষয়টি তদারকি করতে দেখেছি আমরা সেনাবাহিনীর সদস্যদের। তাদেরকে আমরা দেখেছি ঠিক রাস্তার মাঝখানে বসে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের যে ট্রাফিক আইল্যান্ডটা রয়েছে মেট্রোপলিটন পুলিশের, সেইখানটায় বসেছে শিক্ষার্থী যারা আন্দোলনকারী রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দুই পাশ থেকে যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সেজন্য সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সাথে রয়েছে পুলিশ বাহিনী। দুই পক্ষই কিন্তু চেষ্টা করছে আজকে যেন কোনোভাবে যানবাহন বন্ধ করার সুযোগ না পায় কেউ, সেই জন্য তারা কাজ করছে। আমরা একটা জিনিস জানাবার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে বরিশালের শিক্ষার্থী এবং যারা সাধারণ জনতা রয়েছে তাদের ব্যানারে কিন্তু গত 14 দিন যাবৎ বরিশালে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, সেটি হচ্ছে বরিশালে কোনোভাবেই যেন স্বাস্থ্য সংকটে যে রয়েছে বরিশালবাসী, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের যে সংকট রয়েছে স্বাস্থ্যে, এই সমস্যার সমাধানে কিন্তু এরা কাজ করছে। এরা চাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে একটি সুস্থ মানুষ গেলেও কিন্তু অসুস্থ রোগীতে পরিণত হয়, এটি যেন আর কখনো না হয়। এখানে একটি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বিঘ্নিত হচ্ছে এবং সেখানে কোনো সুস্থ মানুষ গেলেই একটু আগেই যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে পড়ছে, এই সমস্যার সমাধানে কিন্তু তারা আন্দোলন করছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে বলা হয়ে থাকে যে শুধু সারা দেশেরই নয়, উপমহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল। এটি হচ্ছে আয়তনের দিক থেকে, এখানে চিকিৎসক সংকট রয়েছে। 1000 ধারণ ক্ষমতার এই হাসপাতালে কিন্তু 2000-এর বেশি প্রতিদিন রোগী থাকে। এই রোগীদের হিমশিম খেতে হয় চিকিৎসা সেবা দিতে। এখানে যারা রয়েছেন চিকিৎসকরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু সংকটের কারণে তাদের পক্ষে কিন্তু সবসময় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এসব কারণে এখানে যেন বাড়তি চিকিৎসক, বাড়তি নার্স, বাড়তি যা কিছু দরকার তা কিছু দেওয়া হয়, সেজন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু আমরা যেটা দেখছি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এখানকার শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বরিশালের যারা সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং এই আন্দোলনের সাথেই কিন্তু চলছে গত 14 দিন। সেই সমস্যার সমাধান কবে হবে এবং এই সমস্যার সমাধান কোথায় সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। আমরা সঙ্গে আছি, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতি মুহূর্তের আপডেট। এতটুকু ছিল বরিশালে যে আন্দোলন হচ্ছে তার সবশেষ খবর। বরিশাল নতুল্লাবাদ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ, যারা ছিলেন সেখানকার সবশেষ তথ্য। শুষ্ক মৌসুমে ধুলাবালু, বর্ষায় সড়কে কাদাচল, এই ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন চুয়াডাঙ্গা পৌরবাসী। 2-3টি রাস্তা বাদ দিলে শহরের সব রাস্তা বেহাল। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পৌর এলাকার বেশিরভাগ রাস্তা। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। শাহরিয়াজ স্বাধীনের ক্যামেরায় অনেক চক্রবর্তীর প্রতিবেদন। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও খানাখন্দে ভরা এক একটি সড়ক, ভেঙে পড়েছে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থাও। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। দিনের পর দিন এমন বেহাল পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। ভাঙা সড়কে মাঝে মাঝে কিছু সংস্কার করা হলেও 2 সপ্তাহের বেশি যায় না। এক সময়ের প্রশস্ত রাস্তাগুলোর পিচ উঠে দেখা দিয়েছে আগের চেয়েও বড় গর্ত। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে ছোট বড় যানবাহনের যন্ত্রাংশ। এমন কোনো পৌরসভার রাস্তা যে ভালো আছে আমরা পাচ্ছি, তারা ইউনিয়নে অনেকটা ভালো, কেন তাহলে আমরা এত ট্যাক্স দিচ্ছি দিয়ে তাহলে সেটা কী করছি না, এই ছড়কি দিলে একটু মানে চলবে, তাও নাই। একটা মানে যে ভাঙা ভেঙে ভ্যান রিক্সা অবস্থা খুবই খারাপ। পৌরসভায় প্রতি বছরই আমরা ভ্যাট ট্যাক্স সব কিছুই পরিশোধ করছি, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখেন, মানুষ চলাচল করতে পারছে না, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রায় 38 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় 2 লক্ষাধিক মানুষের চলাচলের অযোগ্য এসব সড়ক এখন নিত্যদিনের ভোগান্তির অংশ। শুধু তাই নয়, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে পড়েছে বাসাবাড়িতে।
জায়গাটার জন্য খুবই জনদুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদেরকে। শুধুমাত্র তাই নয়, আমাদের চুয়াডাঙ্গা পৌরসভার প্রত্যেকটা রাস্তার জন্যই আমাদের জনদুর্ভোগ পোহাতে হয়। অবস্থা দেখেন যে রোডের সাথে গ্রামের রোডগুলো অনেক ভালো, গাড়ি ঘুরে নেবে না, কিছু যায় না, রাস্তায় যানজট হয়, এই রাস্তার কারণে ভাঙা ঘোরার জন্য আমাদের গাড়ি ঘোড়া ভাঙিয়ে যায়। এদিকে পৌর কর্তৃপক্ষর আশ্বাস দিয়ে বলছেন, জলাবদ্ধতা দূর করতে শহরের বিভিন্ন এলাকায় চলমান রয়েছে উন্নয়ন প্রকল্প। ইতিমধ্যে টেন্ডার করেছি, সেই কাজগুলি সম্পন্ন হলে আমাদের এই জনদুর্ভোগ যেটা এখন চলমান রয়েছে সেটা দূর হবে। এছাড়া আমাদের যে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে প্রায় 20 কোটি টাকা, এটি সম্পন্ন হলে দৃশ্যত চুয়াডাঙ্গা পৌরসভায় রাস্তাঘাটগুলো অনেক উন্নতি হবে এবং জনগণের যে চলমান ভোগান্তি রয়েছে সেটা দূর হবে। দ্রুত সড়কগুলো সংস্কার করে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবি পৌরবাসীর। এখন চুয়াডাঙ্গা। গ্যাস না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এই অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সহ এক কর্পোরেশন ও এক পে স্কেলের দাবি জানিয়েছেন সার কারখানার শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। শ্রমিকরা কি বলছে সেখানে জানাবেন। যদিকা গেল 1 মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। মূলত ইউরিয়া উৎপাদনের যে প্রধান যে কাঁচামাল আছে প্রাকৃতিক গ্যাস, সেটির আসলে সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু এখানে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে এবং এর ফলে আসলে এখানে কিন্তু প্রতিদিন প্রায় 4 কোটি টাকার মতো কিন্তু আসলে যেই সার উৎপাদন কিন্তু এখানে ব্যাহত হচ্ছে বলে আমরা এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছি। এবং আসলে এই সার কারখানায় দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আসলে আন্দোলন করে আসছেন এখানকার যারা শ্রমিক কর্মচারী আছেন তারা। এবং সেই আন্দোলনটির সঙ্গে আজকে তারা একটি নতুন একটি বিষয় তারা যুক্ত করেছেন। তারা বলছেন যে এই বিসিআইসির অধীনে যেসব কারখানাগুলো পরিচালিত হয় সরকারের, সেসব কারখানাগুলোতে 2 ধরনের বেতন কাঠামো এখন প্রচলিত আছে। একটি জাতীয় পে স্কেল, অপরটি জাতীয় মজুরি কমিশন। এবং আসলে তারা যেটি বলছে যে আশুগঞ্জ সার কারখানায় প্রায় 700-রও বেশি কর্মকর্তা কর্মচারী আছেন এবং এসব কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের মধ্যে শুধুমাত্র 250 জনকে জাতীয় মজুরি কমিশনে অন্তর্ভুক্ত করে বাকি যারা আছে তাদের সবাইকে কিন্তু জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়া হচ্ছে। আসলে এটিকেই কিন্তু মূলত এই সার কারখানার যারা শ্রমিক কর্মচারী আছেন তারা কিন্তু এটিকে বৈষম্য বলছেন এবং এই বৈষম্যটি নিরসনের দাবিতে আজকে সকাল 8:30টায় তারা এখানে এই আশুগঞ্জ সার কারখানার যে প্রধান ফটকটি আছে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ তারা করেছেন এবং তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যে এই বৈষম্যটি যেন দ্রুত নিরসন করা হয় এবং তাদের প্রত্যেককেই যেন, যেহেতু এটি একই প্রতিষ্ঠান, এক প্রতিষ্ঠানে যেন এই 2 বেতন কাঠামো না রেখে সবাইকে আসলে একই কাঠামো অর্থাৎ জাতীয় পে স্কেলের অধীনে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। এবং এই দাবিটি যদি না মানা হয় সেক্ষেত্রে আজকে তারা যেহেতু একটি স্বাভাবিক যে আসলে যে বিক্ষোভ সেটি তারা করেছে এবং বিক্ষোভ পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে এই কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে কিন্তু শিল্প উপদেষ্টার কাছে একটি স্মারকলিপিও তারা প্রদান করেছেন তাদের দাবি সংবলিত। এবং সেই দাবির মধ্যে কিন্তু এই যে তাদের যে পে স্কেলে অন্তর্ভুক্তকরণ ছাড়াও কিন্তু এই যে আশুগঞ্জ সার কারখানা যেহেতু প্রায় 5 মাসের বেশি সময় ধরে বন্ধ আছে সেটি চালু করার জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ কিন্তু দাবি তারা করেছেন। আমরা কথা বলেছিলাম এই সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ আবু কাউসার, তিনি যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘদিন ধরে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন যে এখানে এই সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস যদি দেওয়া যায় সেক্ষেত্রে প্রতিদিন প্রায় 4.5 কোটি টাকা মূল্যের কিন্তু গ্যাস কিন্তু তারা উৎপাদন করতে পারবে, যেটা আসলে সরকারের রাজস্ব আয়ের কিন্তু একটি বড় উৎস হতে পারে। এবং তিনি বলছেন যে দ্রুত যদি গ্যাস সরবরাহ করা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং সেক্ষেত্রে তাদের যে আরেকটি দাবি যেটি আজকে তারা যুক্ত করেছেন যে জাতীয় পে স্কেলে তাদেরকে অন্তর্ভুক্তকরণ, সেটির ব্যাপারে কিন্তু তারা খুব সচেষ্ট আছেন। তারা বলছেন যে এটি যদি না করা হয় দ্রুত সময়ের মধ্যে সেক্ষেত্রে তারা কিন্তু আরো বৃহত্তর কর্মসূচি দেবেন। তো জ্যোতিকা, আমার কাছে এই ছিল আশুগঞ্জ সার কারখানা থেকে এখানকার যে আন্দোলন যেটি চলছে শ্রমিক কর্মচারীদের সেই সংক্রান্ত সবশেষ তথ্য। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। গেল রাতে হাউজিং এলাকার এফ ব্লকের একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যা বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, স্ত্রী উর্মি ও 2 কন্যা সন্তান নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বসবাস করতেন কফি বিক্রেতা রানা। প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এর জেরে স্বামী রানা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত উর্মির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী রানা পলাতক রয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
মৌলভীবাজারের কুলাউড়ার কাঁচা বাজার রোড, স্টেশন রোড ও উপজেলা পরিষদ রোডে অধিকাংশ সময় থাকে যানজট। এতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে কুলাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MA হামিদ। হামিদ, যানজট নিরসনে প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে যানজট লেগেই আছে, আর সামনে অনেকগুলো যানজট আছে এবং আমার বাম দিকে যে রাস্তাটি রয়েছে মাগুরা রাস্তা, সে বশির হোসেন প্রাথমিক বিদ্যালয়, সেখানকার রাস্তা, সবগুলো রাস্তাতেই কিন্তু যানজট লেগেই আছে। এখানে বিশেষ করে যদি বলি তাহলে কুলাউড়ায় প্রায় ৮,০০০-এর উপরে সিএনজি রয়েছে, যেখানে ৪২টি সিএনজি লাইন রয়েছে কুলাউড়া উপজেলা থেকে যায়। এছাড়াও কিন্তু এখানে টমটম বা অন্যান্য যে রিক্সা রয়েছে, বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা প্রায় ৩ থেকে ৪,০০০ এবং প্রায় ৭০০ টমটম এই উপজেলা শহরে চলে থাকে। এতে করে যানজট প্রতিনিয়ত লেগে থাকে। বিশেষ করে যখন স্কুল ছুটি হয় তখন যানজট প্রকট আকার, যখন অফিস শুরু হয় তখনও যানজট লেগে থাকে। বিশেষ করে স্টেশন রোড, কাঁচাবাজার রোড, কুলাউড়া উপজেলা প্রশাসন রোড সহ দক্ষিণ বাজার যেখানে বাস স্ট্যান্ড রয়েছে, সব জায়গায় কিন্তু যানজট লেগে থাকে। আমি বিষয়ে কথা বলেছিলাম কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা দেয়া হয়েছে এবং এই কমিটি আগামী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে কাজ শুরু করবে এবং যারা এখানে স্টেক হোল্ডাররা রয়েছেন, বিশেষ করে সিএনজি মালিক এবং শ্রমিক সমিতি, ব্যবসায়ী বৃন্দ বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে সভা করা হয়েছে এবং এই সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে কিভাবে যানজট নিরসন করা যায়। এই বিষয়ে আমি ওমর ফারুক ওসির সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন ইতিমধ্যে রাস্তা থেকে বেশ কিছু ফুটপাত দখলমুক্ত করেছেন, আরও ফুটপাত দখলমুক্তর অপেক্ষায় রয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রাফিক যে সদস্যরা রয়েছেন তাদের খুবই নগণ্য সদস্য রয়েছে, অর্থাৎ এখানে 2জন কনস্টেবল মাত্র রয়েছেন। এই ট্রাফিক স্বল্পতার কারণে তারা কিন্তু যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে। লোকজন বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্য সহ স্কুল যাত্রী যে ছাত্রছাত্রীরা রয়েছে এবং অফিসগামী যারা রয়েছে তারা সমস্যার মধ্যে পড়ছেন। তারা বলছেন যে অচিরেই যদি যানজট নিরসন করা না যায় তাহলে তারা আরো ভোগান্তিতে পড়বেন। এই ছিল আমার কাছে কুলাউড়া থেকে যানজট নিয়ে সবশেষ। জ্যোতিকা। মৌলভীবাজারের কুলাউড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী MA হামিদ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।